ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা এবং তার দূষররা তারা একটু কমেন্ট করুক আমাদের আন্দোলনটাকে নিয়ে। আমরা কাজ করতেছিলাম, মাঠে যাচ্ছিলাম এবং 9 তারিখের দিকে আপনারা দেখতে পেয়েছেন হাইকোর্টের মাধ্যমে তারা চাইছিল এটাকে কিছুদিনের জন্য এটাকে ইস্তফা দেওয়া এরকম। তো একটা গ্রুপ এখানে এজেন্সির লোকরা তারা বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে। তখন আমাদের পক্ষ থেকে আমরা বলতে যারা ছাত্র জনতা, এখানে আমরা বলতে শিবির ধরেন আর কি, ছাত্র জনতা, তো আমরা তখন বললাম হচ্ছে আন্দোলনটা হচ্ছে রাজপথে সমাধান হবে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে এখানে আমরা আমাদের আন্দোলনটা আমরা করবো না। তো এই আন্দোলন করতেছিলাম, কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের মন্ত্রী অথবা ফেসিস্ট হাসিনা অথবা তারা কোনো ধরনের কমেন্ট করছিল না। তো আপনারা দেখতে পাইছেন 14 তারিখ খুনি হাসিনা সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স ছিল, ওই প্রেস কনফারেন্সে তার যারা তুষামদি করতো এর মধ্যে সে একদিন কোয়েশ্চেন করছে, পরবর্তীতে সে বলছে আমি কি আমাদের হচ্ছে কোটাটা কি আমি কি রাজাকার নাতিপতিদেরকে দিব। তো আমরা এই মুভমেন্টের জন্য কিন্তু বসেছিলাম। তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি। ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা কোনো ধরনের ক্যাজুয়ালিটিসে যাবো না, কোনো ধরনের মারামারি ধস্তাধস্তিতে আমরা যাব না, কারণ আমাদের এর আগে একটু ওর্স কি বলে এক্সপেরিয়েন্স আছে। আপনারা জানেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষ একটা আমাদের সেশন হয়েছিল। ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন করে এবং ওই নির্যাতনের পরে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। ক্যাম্পাসের স্বাভাবিক যে অ্যাক্টিভিজম, সাধারণ শিক্ষার্থীরা ভয় পাওয়া যায়, ছাত্রলীগ তখন থেকে আবার তারা দানব হয়ে ওঠে। তো আমরা প্রথম দিকে প্ল্যান ছিল কোনো ধরনের যেন হচ্ছে ক্যাজুয়ালিটিস না হয়, কোনো ধরনের যেন মারামারি না হয়। এবং মাহফুজ আলমের সাথে আমার রেগুলার তখন আলাপ হতো এবং আমরা আলাপ করতেছিলাম। তো ওই দিন যেদিন তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ছিল, আপনারা অনেকেই ফুটবল দেখছে। তো সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম, আমরা শুনতে পারতেছিলাম, আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ, তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর ক্যান্টিনে তারা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 15ই জুলাই আপনাদের তো মনে আছে, এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজপথে ছিল। তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম মানে কোনো ধরনের ক্যাজুয়ালিটিস না হয়। মাহফুজ আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিল, নাহিদ আসিফের সাথেও তখন আলাপ হচ্ছিল। পরবর্তীতে ওই দিন দুপুর 12টায় হচ্ছে রাজু ভাস্কর্যে একটা প্রোগ্রাম ছিল এবং ওই হাসিনা খুনি হাসিনা তার যে কমেন্ট করছে ওটা প্রতিবাদী, এবং দুপুর 2টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম দেয়। তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে শুরু হয়, সবাই স্বাভাবিক অবস্থায় ছিল, আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না। কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয়, আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিশেষ করে হল পাড়া থেকে গিয়ে স্লোগান মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয়। তো ওই দিনে দুপুরের তখন সম্ভবত 1:40-45-এর দিকে যখন হল পাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল, তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর বোনদের ওপর হামলা করে। তো তখন হামলা যখন হয় তখন আমরা যারা রাজবাস করতেছিলাম তখন আমরা সবাই একসাথে যাই এবং ওইখানে আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের উপর হামলা চালায়। এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমনভাবে রক্তাক্ত করে, রক্তাক্ত চেহারাগুলো আমাদের সারা দেশে তখন ছড়িয়ে পড়ে। এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম, এক্সরে রুমে ছিলাম। ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা এবং তার দূষররা ছাত্রলীগ ওই এক্সরে রুমে আমাদের ভাই বোনদের উপর তারা হামলা করেছে। তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার তার হচ্ছে পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পদত্যাগ না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হয়ে যাই। তো এই পরবর্তীতে আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং চাঙ্কারপুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের 3টা হল, শহীদুল্লাহ হল, 21 হল এবং এফএস হল থেকে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার পরে আমাদের ছাত্রদলের বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল, শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্কারপুলে চলে এসেছিল, বামপন্থী ছাত্র সংগঠনের যারা ছিল তারা এসেছিল।
এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিল। আমাদের প্ল্যান ছিল ওই দিনেই 15 জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সের 3টা হল, এই 3টা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দেবো এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করব। তো ওই দিন আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে, বিশেষ করে সায়েন্সের 3টা হলে গিয়েছিলাম, কিন্তু ভাইদের বলা হচ্ছে আর একটু সময় নেওয়া দরকার, প্রস্তুতির আমাদের ঘাটতি আছে, অথবা আমাদের আজকে করলে আমাদের হিতের বিপরীত হতে পারে। তো তখন থেকে এই যে আপনার 15 জুলাই থেকে আপনার হচ্ছে 18 তারিখ পর্যন্ত এটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে টাইম ফ্রেম। আবার 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, আবার 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে। এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো। এবং এই যে এই সব কিছু আমরা যে কোঅপারেশন করতে পারা, কাজ করতে পারা, এখানে আমাদেরকে মূল সাহস জুগিয়েছে আমাদের শহীদরা। এবং যে 15 তারিখের যে ঘটনা, 15 তারিখের যে হামলা, এই হামলার মাধ্যমে আলটিমেটলি আমাদের খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করে। 15 তারিখ যেদিন হামলা পরবর্তীতে শিক্ষার্থীরা বিশেষ করে অনেক বেশি ভয় পাওয়া যায়, তখন হাসনাত, নাহিদ, আসিফ, মাহফুজ ভাইয়ের সাথে আমার দীর্ঘ আলাপ হয় এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা 16 তারিখ কঠিন প্রতিরোধ গড়ে তুলব। ওই দিন সিদ্ধান্ত নেওয়া যায় নাই, অনেকে রাজি হচ্ছিল না। পরবর্তী দিন 16 জুলাই সকালবেলা আমরা দীর্ঘ সময় মিটিং করি এবং পরবর্তী সিদ্ধান্ত হয়, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমরা শাহবাগে করব এবং ছাত্রলীগ একই সময়ে তারা দুপুর 12টায় হচ্ছে রাজু ভাস্কর্যে তারা প্রোগ্রাম দিয়েছিল। পরবর্তীতে আমরা সবার সাথে পরামর্শ করে শহীদ মিনারে প্রোগ্রাম করার সিদ্ধান্ত হয় এবং সেই আলোকে আমাদের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এবং সেদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা সবাই শহীদ মিনার অভিমুখে তারা রওনা হয় এবং প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সবাই তারা হলো শহীদ মিনারে তারা একত্রিত হয়। এবং ওই দিন আপনারা দেখতে পাইছেন চাঙ্গারপুলে খালিদ সেলিমের গুন্ডারা তারা হলো বিভিন্নভাবে হচ্ছে ওখানে হচ্ছে তারা গোলাগুলি, তারা আমাদের ভাই বোনদেরকে হচ্ছে নির্মমভাবে গুলি করছে। এবং একই সাথে আমরা মব, ওই সময় হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল সায়েন্স ল্যাবের ওখানে সকাল 9টা থেকে ঢাকা কলেজের আমাদের ভাইরা এবং আশেপাশে যে কলেজের ভাইরা ছিল তারা একত্রিত হয়েছিল। একই সাথে আমাদের নটরডেম কলেজের আমাদের ছোট ভাইরা তারা রাস্তা নেমে পড়েছিল। তো এর মাধ্যমে পুরো আন্দোলনটা তখন একদম তুঙ্গে উঠে যায়। এবং ওই দিন যখন 16 তারিখের শহীদ মিনারে ওই প্রোগ্রামটা হচ্ছিল, তখন আমরা খবর পেলাম আমাদের রংপুরে আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছে, চট্টগ্রামে আমাদের ওয়াসিম ভাই শহীদ হয়েছে এবং শান্ত ভাই সহ সারা দেশে মোট 6 জন ভাই শহীদ হয়েছে। তখন আমরা ডিটারমাইন্ড আমরা আর কোনোভাবে এই শহীদের সাথে বিট্রে করতে পারি না, খুনি হাসিনার পতন নিশ্চিত করে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করব, এর সাথে কোনো নেগোসিয়েশন চলবে না। এবং পরবর্তী দিন কর্মসূচি কী দেওয়া যায় এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ করলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরবর্তী দিনের কর্মসূচি আমরা দেবো হলো কফিন মিছিল। এবং এই কফিন মিছিলের জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে কফিন ঢোকাবো এবং এগুলোর উপর পতাকা, জাতীয় পতাকা। তো এটা কীভাবে করছে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলছি, এটা ঢুকাতে আমাদের প্রচুর ব্যাগ পেতে হয়েছিল। তো পরবর্তী দিন 17 জুলাই কফিন মিছিল এবং ওইখানে হামলা হয়। এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে ওই আন্দোলন এই ক্যাম্পাসটাই বন্ধ ঘোষণা করে দেওয়া হবে। তো এটা খুবই ক্রিটিক্যাল টাইম ছিল, তখন কি করা যায়। তখন আমরা এর মধ্যে আলাপ করলাম আমরা হলে অবস্থান করব, কারণ 16 জুলাই সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হয়, হল স্বাধীন হয়। তো হল স্বাধীন হওয়ার পরে এখন হলের স্বাধীনতাকে রক্ষা করা এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তো 17 জুলাই গাইবানা জানা যায় যখন হামলা হয়, এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা ভয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে তারা চলে যাচ্ছিল, পরিবার থেকে প্রেশার ক্রিয়েট করতেছিল। তখন আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, সবাইকে বলতেছিলাম সবাইকে শেষ পর্যন্ত হলে থাকতে হবে এবং আমরা শেষ পর্যন্ত হলে থাকবো এবং হলে যেন আমাদের সুরক্ষা এনশিওর করা হয়। শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, সাদা দলের শিক্ষক, বামপন্থী যারা শিক্ষক নেটওয়ার্ক স্যারদের সাথে আমরা কথা বলেছিলাম, স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন, আমাদের প্রত্যেকটা হলে গিয়ে আপনারা অবস্থান করেন। শিক্ষার্থীরা এরকম অনিরাপদ অবস্থায় তারা কোথায় যাবে, কারণ আপনারা যারা ওই সময় মাঠে আপনারা সবাই ছিলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শাহবাগে অবস্থান করছিল, শাহবাগ দিয়ে যারা যাচ্ছিল তাদেরকে নির্মম নির্যাতন করতেছিল, কাটাবনের ওইখানে ছিল, নীলকেতের ওইখানে ছিল, প্রত্যেকটা জায়গায় পলাশির ওইখানে ছিল। শিক্ষার্থীরা যখন যাচ্ছে ব্যাগ নিয়ে
তখন তাদের উপর নির্মম নির্যাতন করতেছিল। এত অবস্থা, এতগুলো ছেলে মেয়ে তারা হঠাৎ করে হল বন্ধ করে দিচ্ছে, তারা কোথায় যাবে? তখন আমরা বারবার স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম, আপনারা একটু অবস্থান নেন, আমাদের শিক্ষার্থী আমাদের ভাই বোনদেরকে তাদেরকে আপাতত হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। তো যখন ক্যাম্পাস ভ্যাকেন্সি এবং বলা হচ্ছিল সন্ধ্যা 6টার মধ্যে হল ছেড়ে দিতে হবে, তো সর্বশেষ পর্যায়ে আমাদের ভাইয়েরা তখন হল ছেড়ে দেয়। তখন আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়াই দেব, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে যাচ্ছে, আমরা ঢাকা এবং সারা দেশে। তো প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ভাইদের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা এবং বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা হচ্ছে রেসপন্স করেছে এবং আবু সাইদের মতো তারা যেভাবে তাদের দুই হাতকে প্রসারিত করে তারা বুক পেতে দিয়েছে, আমি মনে করি এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই বোনরা ছিল তাদের। তারা যদি 18 জুলাইয়ে এইভাবে যদি তারা না নামতো, তারা যদি তাদের বুককে প্রসারিত করে তারা যদি তাদের বুককে পেতে না দিত, তাহলে এই অন্য কিছু হইতে পারতো। এবং এই 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শহরে মধ্যবিত্ত শ্রেণী, যারা শিবির করে না, ছাত্রদল করে না, অন্য কোনো সংগঠন করে না, কিন্তু তারা রাজনৈতিক সচেতন, তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের যেভাবে রেসপন্স ছিল, এর মাধ্যমে এই পুরো আন্দোলনটাকে অনেক বেশি হচ্ছে এটাকে ত্বরান্বিত করেছে। তো 18 জুলাইয়ের এই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, এবং মূল সমন্বয়কদেরকে একটা গ্রুপকে তারা কনভিন্স করার চেষ্টা করছিল, তাদেরকে চায়ের কাপের সংলাপের জন্য ডাকছিল এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল। তখন আমরা বললাম এতগুলো শহীদ এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা এইভাবে রক্ত দিল, এই রক্তের সাথে কোনো ধরনের সংলাপ চলতে পারে না। আমরা বারবার এরকম বলেছিলাম। তখন আপনারা দেখতে পেয়েছেন মূল সমন্বয়করা আসিফ মাহমুদ, নাহিদ এবং হচ্ছে সার্জিস হাসান, তারা সবাই পোস্ট করেছিল রক্তের উপর সংলাপ নয়, এরকম সবাই সবার জায়গা থেকে পোস্ট করেছিল। এবং তখন আমি আমার জায়গা থেকে জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছিলাম, আমি এবং তাদেরকে বলতেছিলাম এত বড় একটা ম্যাচ সারপ্রাইজিং, আপনারা এখানে স্বতঃস্ফূর্ত আপনারা রেসপন্স করেন, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আপনারা বিএনপির সাথে যোগাযোগ করেন, তারেক রহমানের সাথে যোগাযোগ করেন। এইটার যদি সিকিবাগ যদি হাসিনা এবং আওয়ামী লীগ পাইতো এবং তারা যদি অপোজিশন থাকতো, এই ম্যাচ সারপ্রাইজিংটাকে কাজে লাগে তারা অনেক আগে রেজিম চেঞ্জ করে ফেলতো। আপনারা একটু নামেন, আপনারা আমাদেরকে হেল্প করেন, ছাত্ররা আমরা আপনাদেরকে তাকিয়ে আছে, আপনারা আমাদেরকে সহায়তা করেন। তো উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছে এবং ওনাদের এখানে হিউজ কন্ট্রিবিউশন ওনাদের জায়গা থেকে ছিল। এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, তখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলে কী করতে হবে তার প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছিলাম। আমরা তখনই 9 দফার এই যে খসড়া, আমাদের একটা গ্রুপ ছিল, অনেকগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম। তো তখন এই 9 দফার খসড়াগুলো আমরা তখন তৈরি করেছিলাম এবং 9 দফাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা হচ্ছে চলতে থাকে। তো ওইভাবে হচ্ছে 9 দফাগুলো তৈরি করা হয়েছে। তো 18 জুলাই সম্ভবত হচ্ছে 8:40 দিকে সম্ভবত এরকমই, তখন ইন্টারনেট ব্ল্যাক আউট। এর আগ পর্যন্ত আমার আসিফ মাহমুদের সাথে আমার কথা হয়, তখন আমরা কর্মসূচি ঠিক করতেছিলাম কী দেওয়া যায় এবং কমপ্লিট শাটডাউন এটা অব্যাহত থাকবে এবং কর্মসূচি আর কী দেওয়া যায় এগুলো নিয়ে আলাপ হচ্ছিল। ওই সময় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছে এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়েছে আপনারা ফিল করছেন কিনা, হঠাৎ করে দুনিয়া অন্ধকার। এখন তো আমরা মোটামুটি একটা মেসেজ ধুম করে পাঠিয়ে দিচ্ছি আমেরিকাতে, যেখানে আছে কমিউনিকেশন খুব ইজি। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল মনে হচ্ছে কি হচ্ছে না হইতেছে কিছু বুঝতেছি না, মুহূর্তের মধ্যে ডিসকানেক্ট। এবং এই আন্দোলনটা পুরোটা ছিল সোশ্যাল মিডিয়া বেস, সোশ্যাল মিডিয়ায় যে কোনো বিষয়ে কোথায় কিছু হলে সাথে সাথে এটা আপডেট আমরা পাচ্ছিলাম। কিন্তু যখন ইন্টারনেটে ব্ল্যাক আউট হয়ে গেল এবং কারফিউ জারি হলো তখন সব কিছু ডিসকানেক্ট। তো তখন অফলাইনে যোগাযোগ করার চেষ্টা করলাম, নাম্বারগুলো বন্ধ পাচ্ছি, যাদেরকে ফোন দিচ্ছি। তো পরবর্তী দিন 19 তারিখ তখন আমরা সকালে চেষ্টা করতেছিলাম, আমরা সকাল থেকে রিচ করতে পারতেছিলাম না। পরবর্তীতে প্রথমে আমার মোসাদ্দেকের সাথে কথা হয়, সে সহ সমন্বয়ক ছিল, সে মোহাম্মদপুরে ছিল, আমি ফোন দিই। পরবর্তীতে তাকে হচ্ছে কাঁটাবনের এদিকে আসতে বলি, ওখানে একটা অফিস ছিল, ওখানে আমরা বসি। এরপরে চেষ্টা করছিলাম, পরে আব্দুল কাদেরের সাথে কথা হয় এবং আব্দুল কাদেরকে আমরা ইনফর্ম করি। আমার সাথে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন বর্তমান সভাপতি সৈয়দ মাহমুদ ফরহাদ ছিল, সাথে সিদ্ধাতুল্লাহ ভাই ছিল সাবেক সভাপতি, আমরা আরও 5-6 জন ছিলাম। তো আমরা বসে এই 9 দফাগুলো তখন ড্রাফট করি। এরপর আব্দুল কাদেরকে বলি, আব্দুল কাদের রাজি হয় এবং তার কিছু ইনপুট সে এখানে দেয়। তখন আব্দুল কাদের যে সাহস অবস্থান নিয়েছিল এবং সে রাজি হয়ে গেছিল, কারণ তখন এটা হলো মানে 9 দফা, কারণ আমাকে প্রেস রিলিজ যাওয়া, তখন এটা আগুন নিয়ে খেলা করার মতো। তো সে যে সাহসের পরিচয় দিয়েছিল, তো এটা অবশ্যই এই আমাদের পুরো আন্দোলন একটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট ছিল। তো আব্দুল কাদেরকে বলার সাথে সাথে আব্দুল কাদের রাজি হয়ে গেছিল। তো পরবর্তীতে আমরা 9 দফাগুলো তৈরি করার পর অফলাইনে টেক্সট করে প্রথমে তাকে পাঠানো হয় এবং ফোনে বলা হয় এবং এর নামে হচ্ছে এই সবার কাছে যাবে এটা কনফার্ম করা হয়। তো পরবর্তীতে এই 9 দফা যখন আমরা দিব তখন আমরা দেখতে পাচ্ছি
আমি প্রথমে হচ্ছে জুমার নামাজ পড়ে ধানমন্ডি থেকে জনতার স্রোত শুরু হয়ে গেছিল, মিছিল নিয়ে সবাই সায়েন্স ল্যাব থেকে কাটাবন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি করতেছিল, হেলিকপ্টার থেকে তখন গুলি করতেছিল এবং যাত্রাবাড়িতেও ইতিমধ্যে মুক্তিগামী জনতা নেমে গেছে, রামপুরায় মুক্তিগামী জনতা নেমে গেছে, সাভারে অলরেডি মুক্তিগামী জনতা নেমে গেছে। এই সব কিছু আবার সমন্বয় করার জন্য আমরা একটা অফলাইন যোগাযোগের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম এবং এই অফলাইন যোগাযোগের জন্য আমাদের সিবগাতুল্লাহ ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পাশাপাশি আমাদের একটা ডকুমেন্টেশন টিম তখন থেকে আমরা রেডি করেছিলাম, যখন যেখানে যা কিছু হচ্ছে আমাদেরকে টেক্সট করে পাঠানো এবং এগুলো সব কিছু ক্যাপচার করা। পাশাপাশি আমরা তখন আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি, ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি। তো এই লাশগুলো যেন হচ্ছে এটাকে লোকানোর চেষ্টা করা হচ্ছিল এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না। তখন এই তালিকাগুলো তৈরি করা এবং তাদের ট্রিটমেন্ট এনশিওর করা, এটার জন্য যতভাবে পারা যায় আমরা চেষ্টা করছিলাম। এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুমা নামাজ পড়ে যখন যারা মুসল্লিরা আসতেছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শাহবাগে অবস্থান করছিল। ওই দিন মোল্লা ফারুক হাসান ভাই নাগরিক কমিটি ওনাকে হচ্ছে নির্যাতন করে শাহবাগ থানায় দেয়। সাথে আমাদের মিফতাহুল মারুফ নামে আরেকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হামলা করার পর পরবর্তীতে সে দূরে চলে আসতে পারে। তখন আমরা ক্যাম্পাস সাংবাদিকদের ফোন দিই, কিন্তু কেউ সাহস করতে পারতেছিল না, খুবই ভীতিকর তখন ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। এই সময়ে আমরা 9 দফাগুলো তখন আব্দুল কাদের যেখানে ছিল তখন থেকে প্রথমত যেহেতু তার নামে যাবে সেফ হোমের ব্যবস্থা করা হয়, পাশাপাশি হচ্ছে ভিডিও আকারে এটা নেওয়া হয়। এরপরে ওই যাত্রাবাড়ির ওই জায়গা থেকে বাইকে করে এই ভিডিও বার্তাগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং দেশীয় যে মিডিয়াগুলো আছে সেখানে দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদেরকে ফোন করা হয়, তারাও জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাস সাংবাদিক তখন মেহেদি সোহান আমার সাথে সাক্ষাৎ হয় বাংলা মোটরে, তাদের কাছে আমরা হচ্ছে 9 দফার যে প্রিন্ট কপি এটা দিয়ে গ্রুপে সেন্ড করি। পাশাপাশি যে বাকি সাংবাদিক ছিল তাদের কাছে আমরা এই 9 দফাগুলো প্রেরণ করি এবং এটা খুব টাফ সিজন ছিল। এখন যত সহজে আমি এক্সপ্লেন করতেছি অত সহজ ছিল না, জীবনের ঝুঁকি। আমরা যখন করতেছিলাম পাশে দেখতে পাচ্ছি লাশের সারি আসতেছে, এই অবস্থায় আমাদের এই 9 দফা কর্মসূচিগুলো আমাদেরকে হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দিতে হয়েছে। এবং ওই সময় যখন 9 দফাগুলো দিচ্ছিলাম, ইন্টারেস্টিংলি আপনারা যদি ওই সময় স্যাটেলাইট মিডিয়াগুলো দেখেন ক্রমাগত তখন তারা প্রপাগান্ডা চালাচ্ছিল। তখন এই 9 দফাকে একটু মডারেট করে 8 দফা করা হয়েছে। 8 দফা করে হাসিনার ছাত্র হত্যার দায়ে নিয়ে খুনি হাসিনা জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, এই অংশটাকে বাদ দিয়ে তারা 8 দফা তৈরি করে, যেটার মাধ্যমে তার আলটিমেটলি তার মসনদে কিছু হবে না অথবা তার পার্টির কিছু হবে না। এবং এই 8 দফাকে তারা বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে। কিন্তু আমরা আন্তর্জাতিক মিডিয়া এই জায়গায় প্রচুর হেল্প পেয়েছিলাম। আমাদের যে এআইপির অফিসে গিয়েছিলাম, ওই জায়গায় আমরা আমাদের হেল্প করেছিলাম এবং ওই সময় ওইখানে নেট ছিল, সব জায়গায় নেট না থাকলে ওইখানে নেট ছিল এবং এর মাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আল জাজিরাতে 9 দফা ছাপায়, যার মাধ্যমে এটা এস্টাবলিশ হয়। এবং